শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মত্ব জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চালিয়ে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী, নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখো প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপ লাঞ্ছিত হয় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছেছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠস্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধি করিয়া কোনো গতিতে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, মাগিকে অলআউট হয়ে টেনে নাও মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলেপুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধসের দই এবং আধসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেলে ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আরপার কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভুসুন্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিবি, মাঝে মাঝে আশশেওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম
খাপ খায় কি রূপে। প্রকৃত তথ্যে এই নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথম একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সিনস দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে। আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ও ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষুণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবুরে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদ গদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাইরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণ সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা।
শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূসুণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তবড়াইয়াছে এবং সামনে দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ক্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূসুণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরি বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছেন এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াগ ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়া সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শিরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত হইয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল, চারারারা, আরে ভুজুয়াকে বাহিনিয়া ভলুকে বিটিয়া, কেক রাশে সাদিয়া হো, কেক রাশে হো ও। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তালগাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পিরেদ বা। শিবু বলিল, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিগলিকে চেহারা, কাংলাসের মতো একটা জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি ধরমদেওজি। শিবু বলিল, জিতে রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিরেত বলিল, ছিলাম বা। শিবু বলিল, তামাকি নেই তা ছিলেন, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক, টিকা, কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পিরেত যে ইতিহাস বলিল, তাহার সারমর্ম এই, তাহার বাড়ি ছাবড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভুজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাথি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসর মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকালে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে।
সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া পেত রূপে এই তাল গাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল, এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসিল, ভায়া, ক্যালকাটায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্ব দেহ, থেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোঁপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবধ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। সব বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ সিক্কা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনিই কি কালিদাসের? যক্ষ উত্তর দিল, ভাইরা ভাই, কালিদাস আমার মাসতুতো শালিকে বিয়ে করে। ছোগড়া হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কে এসে? হ্যাঁ? শিবু বলল, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ বলিল, আমার আগমন? হ্যাঁ, আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ, কালো হাতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধাও দাদা। এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। শিবু বলিল, মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারি কি? যক্ষ বলিল, বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে, হাল সাকিন এই পাঁচরের মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ের ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু বলিল, মহাশয়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় গো দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেলা কাঠ। তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেললুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারির পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্ম আর মন বসলো না। জজটি সাহেবের বিলেত গেলে আমি পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরাময়ী ফুল্লুরে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোনো আবেগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বক বক করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল। কারিয়া পীরেতের পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব সেঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফেলো নাই। এখন একটু গাওনা বাজনা করি এসো।
পেখু আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই। ওহু, ঢন ঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, চৌতাল বোঝো, 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তাড়া করে খিটে খিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা ধুম ধুম দিতে থাকে। টুপি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা, ধা এর উপর সম, ধিনতা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে খট্টা ভূত আর এক ছিলিম সাজবেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই। তবে ইশারায় সম্মতি জানাইয়াছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাভের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল। ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া এক রাশ ঘেঁট ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লাপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগী করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, তুমি নেত্য? নিত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোড়ে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরে বড় মজা না? শিবু বলিল, এলে কি করে? অল আউট হয়ে নাকি? নিত্যকালী বলিল, অল আউট হো 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু বলিল, তাই চেহারাটা ফর্সা পানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরে ও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছিঁড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়া আগড়া ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। পেতনি বলিল, আমার স্বামী, তোকে কেন দেবলা? শাকচুন্নি বলিল, মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি বলিল, আহা, কি আমার কোণে বউগা। শাকচুন্নি বলিল, দূর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্মের আগেকার বউ। পেতনি বলল, দূর গোবর চুন্নি, আমি যে ওর 3 জন্মের আগেকার বউ। শাকচুন্নি বলিল, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নেত্যকালীতেই রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা চড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নেত্যকালী রাগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধনী শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশ বনে? ওটা যে খ্যাকশেয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যালকুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন,
ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে হাঁকিল, এ বরং পিচাস, আরে দরবাজাটা তো খোল। শিবুর সাড়া নাই, প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে জোয়ান হেইয়া, আউর ভি থোড়া হেইয়া, পর্বতরি হেইয়া, চলে ইঞ্জিন হেইয়া, ফটে বয়লট হেইয়া। খবরদার হাফিজ। মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নেত্রকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি এখানে? ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরে বলিল, আরে মুংরি, তোহর শরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবর 3 জন্মের 3 স্ত্রী এবং নেত্রকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল যোগে ভূষণ্ডির মাঠে যুগপৎ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক্স, পিক্সি, নোম, গরলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং চ্যাং ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিঝি চণ্ডী আজ্ঞা কর্মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছাড় বান্দা, নাজ্জাগান্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, যাহাতেই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ডি দিবার চেষ্টা করুন। দেখুন যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং গল্পটিতে একটা লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।